আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফোক, লিখেছেন টি.এস. ইলিয়ট। প্রথমে আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন পড়ে নেব এবং পরবর্তীতে গিয়ে আমরা সামারিটা পড়ব। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটি কি ধরনের কবিতা? অ্যাপারেন্টলি ইট লুকস লাইক আ লাভ সং। প্রত্যক্ষভাবে দেখতে এটিকে লাভ সং মনে হলেও বাট ইট ইজ আ পোয়েম অ্যাবাউট দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য মডার্ন ইয়ং জেনারেশন। কিন্তু এটি মডার্ন ইয়ং জেনারেশনের হতাশা দুর্দশা নিয়ে একটি কবিতা। প্রুফোক ইজ এ ইয়ং ম্যান হু হ্যাজ এ স্প্লিট পার্সোনালিটি। প্রুফোক ছিল একজন ইয়ং ম্যান যে ছিল দ্বৈত ব্যক্তিত্বের অধিকারী। হিজ ওয়ান সাইড ইজ কারেজাস বাট অন দ্য আদার সাইড ইজ টিমিড। তার এক পাশ বা এক সাইড ছিল হচ্ছে খুবই সাহসী এবং অন্য সাইড ছিল টিমিড, ভীরু, কাপুরুষের মতো। হি ইজ টর্ন বিটুইন ইন্টারনাল কনফ্লিক্ট। সে নিজে নিজে অন্তর্দ্বন্দ্বে পড়ত। ইট ইজ আ পোয়েম অফ দ্য ইন্টারনাল মনোলগ অফ এ ইয়ং পারসন। এটি হচ্ছে একজন ইয়ং ব্যক্তির ইন্টারনাল মনোলগ, যে নাটকীয় রচনায় কেবল একটি মাত্র লোকই কথা বলবে। অর্থাৎ এই গল্পটিতে বা এই কবিতাটিতে প্রুফোক নিজেই নিজের সাথে কথা বলতো। Let us go there, you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. আমরা কবিতা থেকে কিছু লাইন নিয়েছি, এগুলোর এক্সপ্লেনেশন পড়ব। The opening of the poem reveals that a romantic lover is offering his beloved a date on a quiet evening. কবিতার শুরুতে আমরা দেখতে পাই যে একজন রোমান্টিক লাভার সে নিজের বিলাভকে ডেটে নিয়ে যাওয়ার জন্য অফার করেছে, আর সেই সময়টা ছিল শান্ত ইভিনিং বা সন্ধ্যা। দ্য কামনেস অফ দ্য ইভিনিং ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান ইথারাইজড পেশেন্ট। এই সন্ধ্যার যেই কামনেস ছিল, অর্থাৎ সন্ধ্যার যে পরিবেশ ছিল, সেইটাকে ইথারাইজড পেশেন্ট বা রুগীর সাথে তুলনা করা হয়েছে। হু ইজ লাইং আনকনশাস অন এ টেবল। যেমনভাবে আমরা দেখি অপারেশন থিয়েটারে পেশেন্টকে অজ্ঞান করে টেবিলে শুয়ে রাখা হয়, ওই পেশেন্টের সাথেই এই সন্ধ্যার পরিবেশকে বা আবহাওয়াকে কম্পেয়ার করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রুফোক ওয়াজ টকিং উইথ হিমসেলফ টু গিয়ার আপ। আর প্রকৃতপক্ষে এই লাইনের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে প্রুফোক নিজেই নিজের সাথে কথা বলছিল, যেন তার মধ্যে সাহস বা কারেজ জাগ্রত করতে পারে। হু ইজ প্রুফোক? আমরা প্রুফোককে নিয়ে অনেক কিছুই পড়ছি, এখন আমাদের জানতে হবে প্রুফোক কে। হি ইজ এ মিডল এজ ইয়ং ম্যান হু রিপ্রেজেন্টস দ্য মডার্ন ইয়ং জেনারেশন। প্রুফোক হচ্ছেন একজন মিডল এজড ইয়ং ম্যান, মধ্যবয়সী যুবক, যিনি এই মডার্ন ইয়ং জেনারেশনকে উপস্থাপন করেছেন। হি রিপ্রেজেন্টস, আর প্রুফোক মূলত রিপ্রেজেন্ট করে ইরেজুলেশন, নিউরোটিসিজম, ইনডেসিসিভনেস, নার্ভাসনেস অ্যান্ড ব্যারনেস অব মডার্ন সিভিলাইজেশন। অর্থাৎ তৎকালীন সময়ের মডার্ন সিভিলাইজেশনের মানুষদের মধ্যে যে কোয়ালিটিগুলো ছিল, সেই কোয়ালিটিগুলোকেই প্রুফোক উপস্থাপন করে। দিস আর অল কোয়ালিটিস অব মডার্ন পিপল। আর এই সমস্ত কোয়ালিটিগুলোই ছিল মডার্ন পিপলের। ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অব মাইকেলেঞ্জেলো। আমরা কবিতা থেকে আরও একটি লাইন নিয়েছি, এটার ব্যাখ্যা পড়ব। মাইকেলেঞ্জেলো ওয়াজ এ ফেমাস ইটালিয়ান পেইন্টার ইন দ্য মিডল এজ। মিডল এজের সময়গুলোতে মাইকেলেঞ্জেলো ছিল একজন বিখ্যাত ইটালিয়ান পেইন্টার। ইন মডার্ন সোসাইটি হিজ পেইন্টিং ওয়াজ অ্যাডমায়ার্ড বাই দ্য অ্যারিস্টোক্রেটিক পিপল। আর মডার্ন সোসাইটিতে মাইকেলেঞ্জেলোর যেই পেইন্টিংগুলো ছিল, সেগুলোকে এই অ্যারিস্টোক্রেটিক সোসাইটির লোকেরা খুবই প্রশংসা করত। দে হ্যাং দ্য পেইন্টিং ইন দেয়ার ড্রয়িং রুম টু এক্সপ্রেস দেয়ার গ্র্যাভিটি। এবং মডার্ন সোসাইটির লোকেরা সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য তারা এই মাইকেলেঞ্জেলোর পেইন্টিংগুলো ড্রয়িং রুমে টাঙিয়ে রাখত। মডার্ন পিপল টক অ্যাবাউট মাইকেলেঞ্জেলো অ্যান্ড মেনি আদার পেইন্টার্স উইদাউট নোয়িং দেম। আর ওই সময়ের লোকেরা মাইকেলেঞ্জেলো এবং আরও পেইন্টারকে নিয়ে কথাবার্তা বলতো, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই পেইন্টার সম্পর্কে বা তাদের পেইন্টিং সম্পর্কে খুব বেশি ধারণা পোষণ করতো না, অর্থাৎ না জেনেই কথা বলতো। এভরিথিং ইজ শোয়ি, দ্য হলোনেস অব মডার্ন পিপল ইজ এক্সপ্রেসড ইন দিস কোটেড লাইন। আর তারা যে এই যে বিভিন্ন পেইন্টারের পেইন্টিং বা পেইন্টারদের নিয়ে কথা বলতো,
এটা ছিল খুবই লোক দেখানো। আর এই লাইনের মাধ্যমে মডার্ন সময়ের লোকেদের হলনেস, সংকীর্ণতা, মনের দিক থেকে তারা যেই সংকীর্ণ মনা ছিল, এটাই এক্সপ্রেস করা হয়েছে। হোয়াট আর দ্য কজেস ফর দ্য ডিলে অফ প্রুফোকস প্রপোজাল? প্রুফোকস তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যেত। সে বারবার নিজেই প্রমিস করতো যে আজকে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, কিন্তু বেশ কিছু কারণ ছিল যার কারণে সে এই প্রপোজ করা থেকে ফিরে আসতো। আর সেই কারণগুলো হচ্ছে, দেয়ার ওয়াজ এ বল্ড ইন দ্য মিডল অফ হিজ হেয়ার, তার মাথার মাঝখানে টাকলা হয়ে গিয়েছিল, চুল উঠে গিয়েছিল। হিজ হেয়ার ওয়াজ গ্রোয়িং থিন, তার যে অবশিষ্ট চুলগুলো ছিল সেগুলোও পাতলা হয়ে গিয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেইড, সে ভয় পেত। হি ওয়াজ টিমিড, সে কাপুরুষের মতো আচরণ করত। হিজ টাইপ ইন ওয়াজ সিম্পল, তার যে টাইপ ইন ছিল সেইটা খুব সাধারণ ছিল, এটা একটা তুচ্ছ বিষয়। হিজ আর্মস অ্যান্ড লেগস ওয়ার থিন, তার বাহু এবং পা ধীরে ধীরে পাতলা বা চিকন হয়ে যাচ্ছিল। হি ওর দ্য বটম অফ হিজ ট্রাউজার্স, সে নিজের ট্রাউজারে বটম বা বোতাম ইউজ করত। হি ওর ফ্ল্যানেল ট্রাউজার, সে খুব ঢিলে ঢালা পশমিক ট্রাউজার পরিধান করত। হি ওয়াজ গ্রোয়িং ওল্ড, সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিল। হিজ টিথ বিকেম উইক, তার দাঁতগুলো দুর্বল হয়ে যাচ্ছিল, নরম হয়ে যাচ্ছিল। সো অল দ্য সিলি এক্সকিউজেস মেড হিম গেট ব্যাক ফ্রম দ্য প্রপোজাল, আর এই সমস্ত সিলি এক্সকিউজগুলোই তাকে প্রপোজ করা থেকে বিরত রাখত। ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স? কবিতায় আরও একটি লাইন আছে, আমরা এক্সপ্লেনেশন পড়ব। প্রুফোক থট দ্যাট প্রপোজিং টু এ গার্ল ওয়াজ লাইক ডিস্টার্বিং দ্য ইউনিভার্স। প্রুফোক এইটা মনে করত যে কোনো মেয়েকে প্রপোজ করা যেন এই ইউনিভার্সকে ডিস্টার্ব করে ফেলা। দ্য ন্যাচারাল সিস্টেম অফ দ্য ইউনিভার্স উইল বি হ্যাম্পার্ড বাই হিজ প্রপোজাল। সে যদি তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে, এর মাধ্যমে ইউনিভার্সের ন্যাচারাল সিস্টেম এইটা হ্যাম্পার্ড হয়ে যাবে। আই এম নো প্রফেট অ্যান্ড হেয়ার্স নো গ্রেট ম্যাটার্স। এখানে প্রুফোক বলছে, প্রুফোক থট দ্যাট হি ওয়াজ নট এ প্রফেট অ্যাজ হি কুড সি হিজ ফিউচার। প্রুফোক কোনো প্রফেট নয়, বা তার কাছে কোনো ঐশ্বরিক বাণী আসে না, বার্তা আসে না যার থেকে সে ভবিষ্যৎ জানতে পারবে। বিসাইডস দিস, প্রপোজিং টু এ গার্ল ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ফর হিম। সে এটাও ভাবে যে কোনো মেয়েকে প্রপোজ করা এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। অর্থাৎ সে হাজারো যুক্তি দিবে কিন্তু প্রপোজ করবে না। নো, আই এম নট প্রিন্স হ্যামলেট নর ওয়াজ মিন টু বি। এখানে আরো একটি কবিতার লাইন নেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন দেখবো আমরা। At first, Prufrock compared himself with Prince Hamlet as he was delayed in revenge for the murder of his father. প্রথমে প্রফোক নিজেকে প্রিন্স হ্যামলেটের সাথে তুলনা করেছে। এর কারণ হচ্ছে প্রিন্স হ্যামলেট তার পিতা হত্যার প্রতিশোধ নিতে দেরি করে ফেলেছিল। ঠিক তেমনি ভাবে প্রফোকও তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে অনেক দেরি করে ফেলেছে। But later on he thought that he was not as worthy as Prince Hamlet. এরপরে সেইটা ভাবে যে ওহো, আমি তো প্রিন্স হ্যামলেটের মতো যোগ্য নই। I have measured out my life with coffee spoons. এই লাইনের ব্যাখ্যা হচ্ছে, প্রফোক compared his life to a coffee spoon. প্রফোক তার জীবনকে একটি কফির স্পুনের সাথে তুলনা করেছেন, চামচের সাথে। which is insignificant and trivial, আর যেই তুলনা করাটা খুবই তুচ্ছ বা ইনসিগনিফিকেন্ট।